আচ্ছা, বাংলা শিক্ষণ। শিক্ষণ, শিক্ষণ আর শিক্ষণের মধ্যে তফাৎ কি? শিক্ষণ আর শিক্ষণের মধ্যে তফাৎ কি? তফাৎ বুঝতে হলে আমার স্যার সুপারভাইজার নিয়োগ পরীক্ষায় বলেছে যে আমি গাধাকে খাওয়াই। এগুলো দেখি বলেন। I am গাধা ডাঙ্কি মানে গাধা। Yes মানে গাধা। ডাঙ্কি মানে গাধা। ডাঙ্কি। I am yes. খাওয়াই। I am donkey. I am donkey. Eat. Good. বসেন। আপনি বলেন আমি গাধাকে খাওয়াই। এগুলো দেখি। তাইনা? বলেন আপনি স্যার বলে দেন। বলেন। সুপারভাইজার চাকরি নেই। একটা প্রশ্ন বলেছেন। বলেন আমি গাধাকে খাওয়াই। এগুলো দেখি। এদিকে গাধা বলছিল না শুরু আছে আমি বলছি। কে পাবেন? আই ডাঙ্কি নাকি? নাকি বলেন? জীবন থেকে দাঁড়ান। আই ডাঙ্কি ধরেন। আমি খাই গাধা বা আমি গাধা খাই। আর আপা আবার বললো আই এম ডাঙ্কি। আমি গাধা। আমি গাধা। আচ্ছা যাই হোক, এতগুলো কথা আসলে মূলত শিক্ষণ নেই। শিক্ষণ আর শিখন, শিক্ষণ আর শিখন। আরবিতে এরকম একটা সহজ বিষয় আছে, বা বিফাল থেকে যদি আসে একটা শব্দ তখন হয়ে যায় করানো। আর ওই শব্দটা যদি সুলাসিমা মুজাররাদের বাক্য থেকে আসে, মানে এগুলো বুঝবেন না হয়তো, মানে যেগুলো হচ্ছে বাবে নাসারা এগুলো থেকে যদি আসে তখন হয় নিজের করা। যেমন কারামা আর কালিমা মানে নিজের সম্মান দেওয়া। কারণা সে একজন পুরুষ সম্মান দিল। আর আক্রমা মানে তাকে সম্মান দেওয়া হলো, সে সম্মান করল। যেটা বলে মানে একটা শব্দ এক সময় বলছে নিজে করা আর একটা সময় বলছে করানো। অর্থ হচ্ছে একটা হচ্ছে খাওয়া আর একটা হচ্ছে খাওয়ানো। ঠিক আছে? ইট মানে হচ্ছে খাওয়া, ইট মানে খাওয়া। আর খাওয়ানোর একটা আলাদা ইংরেজি আছে, বুঝতে পেরেছেন? খাওয়ানোর একটা আলাদা ইংরেজি আছে, সেটা হচ্ছে ফিড। ফিড মানে খাওয়ানো, বুঝতে পেরেছেন? আই ফিড মাই চাইল্ড, আমি আমার ছাত্রকে, আমার সন্তানকে খাওয়াই। আই ফিড ডাঙ্কি। ঠিক আছে? আমি গাধাকে খাওয়াই। বুঝতে পেরেছেন নাকি বোঝেন নাই? বুঝেছেন? শিক্ষণ শব্দের অর্থ হচ্ছে টিচিং। কালকে আমি বলেছি তো, শেখানো। আর শিক্ষণটা হচ্ছে লার্নিং, শিখা। বুঝলেন? নেই, দুটা কিন্তু আলাদা। তাহলে এটা শিক্ষণ পড়া যাবে না, এটাকে বলতে হবে শিক্ষণ। আমাকে ক্লিয়ার? আমাকে ক্লিয়ার? রোজিন আপা, রোজিন আপার সাথে আমার একটু মজা হচ্ছে। রোজিন আপা খোলামেলা বুঝে দেয়, যা বোঝাচ্ছে বোঝাচ্ছে। না জীবন নিয়ে আপনাদের কিছু কিছু মানুষের সহজ সরল অভিব্যক্তি আমার খুব ভালো লাগে। আসলে কাজের জন্য তো করতে হবে। হ্যাঁ, বাংলা শিক্ষণের জন্য একটু দ্রুত আমরা আগাই। বাংলা বর্ণমালা একটাই। বর্ণ কতটি? 49টি। 50টি না কেন একটা বেঁচে দিন। বাংলা বর্ণ কতটি? আল্লাহ জানেন না কতটি? 50টি। 49টি সর্বর্ণ হচ্ছে আপনার 11, ব্যঞ্জন বর্ণ হচ্ছে 39, 11, 39 হচ্ছে 50। এগুলো একটু মনে রাখতে হবে, এগুলো ভুলে গেলে হবে না। হ্যাঁ, আচ্ছা। তারপরে হচ্ছে আপনার বাংলায় স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ, তারপরে সঠিকভাবে উচ্চারণ। যেমন যৌগিক বর্ণ হচ্ছে ওই, ও। যৌগিক বর্ণ হচ্ছে ও, ওই, ও, উ, ও, ও, ই, ও,
ওই, তাই না? তাই কি না? এটার উচ্চারণ এরকম না, ওই, আর এটার উচ্চারণ হচ্ছে ও, তাও না, তাই না? এই দুটো হচ্ছে যৌগিক বর্ণ। মৌলিক স্বরধ্বনি 7টা, কয়টা? মৌলিক স্বরধ্বনি 7টা, কি কি? রহমত ভাই বলেন, মৌলিক স্বরধ্বনি কি কি? মৌলিক স্বরধ্বনির 7টা কি কি? স্বরধ্বনি এই তিনটা। ওহো, আচ্ছা, অবত আছে। কোন ধ্বনি বা কোন বর্ণ আওয়াজ উচ্চারণ করা যায় না এগুলো ছাড়া। যেমন এটা কি, এ এক, তাই না? তাই না? এক হসন্ত, মানে একও না। তারপরে এটা কি, বল, বলও হয়, আবার বলও হয়, কখনো কখনো এটা মানে বলো, কখনো কখনো এটা হচ্ছে বল। আচ্ছা, ভাই বোন, ভাই বোন, এটাও বোন। এটার উচ্চারণ বন না, বন অধিদপ্তর না, এটাও বন অধিদপ্তর। সঠিক উচ্চারণ হচ্ছে বোন, কিন্তু বানানে দেখেন এটা ভাই বোন আর এটা বোন, পরিবেশের গাছপালা বোন। আমি এতক্ষণ ধরে এগুলো বোঝানোর দরকার নাই। আমি যেটা বলতে চাচ্ছি, আপনারা নিজেরা স্বচ্ছ ধারণা রাখবেন। আপনারা যদি বাংলা পড়াচ্ছেন, বাংলার মৌলিক বিষয়, আপনাদের শিক্ষার্থীরা মৌলিক বিষয় শিখবে, তাই না? তাই কি না? মৌলিক বিষয় শিখতে হলে আমার জানতে হবে বর্ণ। বর্ণ কি? ধ্বনি কি? ধ্বনি কাকে বলে? বর্ণ কাকে বলে? ধ্বনি হচ্ছে মুখগহ্বর থেকে মানে নির্গত কোনো শব্দ বা আওয়াজ, যেটার কোনো অর্থ বোঝা যায়, সেটাকে ধ্বনি বলে, তাই না? মানে মুখগহ্বর থেকে উচ্চারিত কোনো আওয়াজকে মূলত ধ্বনি বলে। এই ধ্বনির সাংকেতিক রূপকে বলে বর্ণ। ধ্বনির সাংকেতিক রূপকে বলে বর্ণ। যেমন আমরা বলছি সাংকেতিক রূপ, এই সাংকেতিক রূপ কথাটা যখন আমি লিখতে পারলাম, সাংকেতিক, তার মানে আমি যদি নাও থাকে, এই কথাটা যদি লেখা থাকে, আপনি বুঝতে পারবেন আমি বলেছি সাংকেতিক রূপ, তাই না? তার মানে আমার এই আওয়াজটাকে আপনি চিহ্ন দিয়ে বুঝে নিতে পারছেন, এই জন্য এগুলোকে বলে, একটাকে বর্ণ বলে। বলে বাংলা বর্ণমালায় মোট বর্ণ আছে 50টি। কতটি? 50টি। তো আবার 50টি বর্ণ সঠিকভাবে উচ্চারণ শিখতে হবে। 50টি বর্ণ, তার ভেতরে স্বর আছে হচ্ছে, স্বরবর্ণ আছে হচ্ছে 11টি, আর ব্যঞ্জন বর্ণ আছে কতটি? কোন বর্ণ কিভাবে লিখতে হয় সেগুলো তো চার্ট ব্যবহার করে করবোই, এবং উচ্চারণটা সঠিকভাবে শিখবো। স্বরে অ, স্বরে আ, হ্রস্ব ই, হ্রস্ব উ, দীর্ঘ ই, দীর্ঘ উ, এ, ওই, ও, ও, ক, খ, গ, ঘ, ঙ, ঙ। উচ্চারণটা কি? ঙ। ঠিক আছে? ঙ। আশি বর্ণ। ঙ, ক, খ, গ, ঘ, ঙ, চ, ছ, বর্গীয় জ, ঝ, ঞ। এটা হচ্ছে ইউ, ই, ও। ঠিক আছে, উচ্চারণগুলো সঠিকভাবে শিখাতে হবে। ত, থ, দ, ধ, মূর্ধন্য ন। কি হবে? মূর্ধন্য ন। ন দুই প্রকার, এটা একটা আর এটা একটা। মাত্রা, তার মানে আমার মাত্রা বিষয় জানতে হবে। পূর্ণ মাত্রা 32, অর্ধ মাত্রা 8, মাত্রাহীন 10। এই 50টার মধ্যে পূর্ণ মাত্রা আছে 32টা। কয়টা? পূর্ণ মাত্রা, যেমন এই যে পূর্ণ মাত্রা আছে 32, অর্ধমাত্রা 8। অর্ধমাত্রা কয়টা? 8টা। আর মাত্রাহীন কয়টা? 10টা। কি মাথা ঘুরে গেল?
ভুলে গেছি, আমি তো মাথায় ভুলে গেছি। আচ্ছা, পূর্ণ মাত্রা হবে 32টা, ঠিক আছে। অর্ধমাত্রা হবে 10টা, আর মাত্রাহীন 6টা। তাহলে অর্ধমাত্রা কয়টা আর মাত্রাহীন কয়টা? আমার এটা মনে থাকে কম, তবে ব্যবহার জানি। মাত্রাহীন বর্ণ, আচ্ছা মাত্রাহীন বর্ণ স্বরবর্ণে একটা, ব্যঞ্জন বর্ণে 5টা। না, ব্যঞ্জন বর্ণে 6টা, আর হচ্ছে স্বরবর্ণে 2টা, আর ব্যঞ্জন বর্ণে 6টা। মোট মাত্রাহীন হচ্ছে 8টা। আর পূর্ণ মাত্রা 26/6, অর্থাৎ ব্যঞ্জন বর্ণে 26টা, এটা হচ্ছে 26 যোগ 6 সমান সমান 32। আর অর্ধমাত্রা হচ্ছে আপনার কত যোগ কত? অর্ধমাত্রা হচ্ছে 7 যোগ 1 8। 7 যোগ 1 8। অর্ধমাত্রা 1 8 7 8। ঠিকই তো ছিল, আমি তো মাথা ঘুরে ফেললাম আবার। আপনারা আমার মাথা ঘুরাই দিচ্ছেন। আমি একটু বাড়িতে ঘুরে আসি, আমার মাথা একটু পাগল হয়ে যাচ্ছে। আমি রিডিং করি, হ্যাঁ দেখে দেখে রিডিং করি, পরে একটু মিলাই নেন, আপনারা লিখে নেন। মাত্রাহীন বর্ণ হচ্ছে 10টি, মাত্রাহীন বর্ণ 10টি। দেখেন, মাত্রাহীন বর্ণ 10টি, 6 যোগ 4। মাত্রাহীন বর্ণ 10টি, 6 যোগ 4 লেখেন আগে। মাত্রাহীন বর্ণ 10টি, 6 যোগ 4 লিখেছেন। অর্ধমাত্রার বর্ণ 8টি, 7 যোগ 1। আবার ওভার রাইটিং করছে, এতদিন ধরে শিখে আসলাম, ওভার রাইটিং করা যাবে না। চলে সামনে ওভার রাইটিং, ওভার রাইটিং করুন কেন? কাটেন। ওভার রাইটিং মানে বুঝেছেন? একটা দাইতে কাটেন নিতে আপনি, ওই 8কেই 10 বানায় দিচ্ছে, আর 10কে 8 বানায় দিচ্ছে। আর আপনি পরে বুঝতে পারবেন না 10 কে কেটে 8 কে। আচ্ছা, অর্ধমাত্রা 8টি, কতটি? 7 যোগ 1। দেখেন, পূর্ণ মাত্রা লেখেন 32টি, 26 যোগ 6, 26 যোগ 6। আচ্ছা, এবার আমাকে বলেন আপনারা কি লিখেছেন। এবার বলেন আপনারা কি লিখেছেন, বলেন। পূর্ণ মাত্রা 32টি, অর্ধমাত্রা 7 যোগ 1, 8 আর মাত্রাহীন 10টি, 6 যোগ 4। সবাই কি একমত এটার সাথে? জি স্যার। 10টি না? জি স্যার। 6 যোগ 4 মানে 6টা হচ্ছে আপনার ব্যঞ্জন বর্ণ, আর 4টা হচ্ছে স্বরবর্ণে। এই 26 যোগ 6 মানে হচ্ছে 26টা ব্যঞ্জন বর্ণে, আর 6টা হচ্ছে স্বরবর্ণে, ঠিক আছে? আচ্ছা, 7 যোগ 1 আচ্ছা এটা লিখে নেন। পূর্ণ মাত্রা 32, 26 যোগ 6, অর্ধমাত্রা 8টি, 7 যোগ 1, মাত্রাহীন 10টি, 6 যোগ 4। আমার প্রথমেই ঠিক ছিল, মাঝখানে একটু ভুলে চলে গেছে, তাই না? এগুলো আমার নিজেদেরই জানতে হবে, এগুলো সবচেয়ে বেশি ব্যাখ্যাতে যাবে না। যেমন হচ্ছে আমরা চলেছিলাম ট ঠ ড ঢ মূর্ধন্য ন, তাই না? আমাদের ন আছে 2 ধরনের, এটা একটা আর এটা একটা, তাই না? এটা হচ্ছে মূর্ধন্য ন, আর এটা হচ্ছে দন্ত ন, ঠিক আছে? কি ঠিক আছে? আচ্ছা, মাত্রা যেটাতে অর্ধমাত্রা, এটা হচ্ছে মূর্ধন্য ন, তাই না? কিন্তু আমি লিখেছি ভুল। আচ্ছা, আর যদি আমি মাত্রাটা হাফ দিয়ে দেই তাহলে কি হবে? মূর্ধন্য ন। ক্লিয়ার? মূর্ধন্য নয়ে আমার অর্ধমাত্রা, দন্ত নয়ে পূর্ণ মাত্রা। ক্লিয়ার?
দন্ত স, তালব্য স, মূর্ধন্য স। স আছে তিনটা, তাই না? জি স্যার। এটা হচ্ছে দন্ত স, এটা হচ্ছে মূর্ধন্য স, এটা হচ্ছে তালব্য স। দন্ত স, মূর্ধন্য স, তালব্য স। উচ্চারণটা সঠিকভাবে করবেন। আরেকটা কি কি আছে? অন্তস্থ অ, বিসর্গ কি, আরেকটা হচ্ছে আপনার অন্তস্থ জ। এটা হচ্ছে অন্তস্থ অ আর এটা হচ্ছে অন্তস্থ জ। একটা বিন্দু, বিন্দু আর শূন্য তফাৎ আছে? তফাৎ আছে। লক্ষ্য রাখেন, বিন্দুতে কোনো মাঝখানে সাদা গ্যাপ নাই, গোটাটাই একটা। আর শূন্য বা গোলে বা বৃত্তে মাঝখানে একটা গ্যাপ থাকে, মাঝখানে একটা গ্যাপ থাকে, বুঝতে পেরেছেন? অর্থাৎ লক্ষ্য রাখবেন চিহ্নতে। এটা হলো দুইটা বিন্দু দিলে হয় কোলন, দুইটা বিন্দু দিলে হয় কোলন, আর দুইটা গোল গোল দিলে হয় বিসর্গ। তাহলে বিসর্গ চিহ্নতে আপনারা যদি এরকম এরকম লেখেন তাহলে বিসর্গ চিহ্ন হবে? হবে? তাহলে দুঃখ বানান কেমন হবে? দুঃখ বানান দয়রস্যু বিসর্গ খ। কিন্তু আপনি যদি দুঃখ বানান এভাবে লেখেন দয়রস্যু দুইটা ফোঁটা খ, হবে? তাহলে বানান কিভাবে লিখতে হবে, বানান সম্পর্কে জানতে হবে। ক্লিয়ার? তাহলে অন্তস্থ অ আর অন্তস্থ জ, অন্তস্থ অ আর অন্তস্থ জ গেল। আর কয়েকটা বর্ণ, খণ্ডত, এটার উচ্চারণ কি জানেন? খণ্ড ত, মূর্ধন্য না হলে মাত্রা হবে না, ঠিক আছে? ফাঁকা থাকবে। খণ্ডত, হঠাৎ, পুরোত হবে না, এটা খণ্ডত, ঠিক আছে? তারপরে এটা হচ্ছে বিসর্গ, কি চিহ্ন? বিসর্গ যে লিখেছি। তারপরে এই চিহ্নটার নাম কি? চন্দ্রবিন্দু। চার বলা লাগবে না, হ্যাঁ? এটা হচ্ছে চন্দ্রবিন্দু, হ্যাঁ? আচ্ছা, এই বর্ণটার নাম কি? এটা কিন্তু আলাদা কোনো বর্ণ না, আমরা এটা কি ক্ষীয়, কালকে বলেছি, হ্যাঁ? গেল। এইটাকে কি বলে? অনেশ্বর। অন্বেষণ না, এটা হচ্ছে অনুস্বার। কি উচ্চারণ? লিখে নেন, অনুস্বার। লিখে নেন না এগুলো, যারা জানেন, যারা জানেন না একটু লিখে নেন। অনুস্বার কি উচ্চারণ? অনুস্বার। বুঝতে পেরেছেন? আচ্ছা, আমার এগুলো বানানগুলো ঠিকভাবে বলতে হবে, মানে আমি উচ্চারণগুলো ঠিকভাবে বলে ওদেরকে বর্ণ শিখাবো। মাত্রা কোনটা, মাত্রাহীন কোনটা, কোনটা পূর্ণ মাত্রা, অর্ধমাত্রা, এগুলো আমার জানা থাকা লাগবে। যেমন দন্তনার মূর্ধন্যনার মধ্যে তফাৎ একটা অর্ধমাত্রা একটা পূর্ণ মাত্রা। খণ্ডতয়ে কোনো মাত্রা নাই, বিসর্গে কোনো মাত্রা মাত্রাহীন। ওতে মাত্রা আছে? ইয়তে মাত্রা আছে? নাই, ইয়তে মাত্রা নাই। কিন্তু দেখেন গতে আবার অর্ধমাত্রা, মূর্ধন্যতে অর্ধমাত্রা, তাই না? তারপরে ঠ, ঠ, ঠতে গুড। তাহলে মাত্রাহীন যে 8টা, সেই সরি মাত্রাহীন যে 10টা, সেই 10টা একটু মিলিয়ে দেখি তো, সবাই লেখেন। এ ও, এ ও, তারপর লেখেন ও, ইউ, তারপরে লেখেন হচ্ছে খণ্ডতা, অনুস্বার, খণ্ডত, অনুস্বার, বিসর্গ। কয়টা হলো? 10টা হলো। চন্দ্রবিন্দু দেন। ভালো কথা, ভুলে গেছি। মাত্রাহীন কয়টা হলো? রিতে মাত্রা না, রিতে মাত্রা আছে। মাত্রাহীন 10টা, 10টা কিভাবে? ये ওই ও ও ও আচ্ছা, ও লিখেছেন, ও গুড গুড গুড। এ ওই ও ও, চারটা লিখেন। সর্বর্ণে এ ওই ও ও, চারটা, ঠিক আছে। গুড। আর ব্যঞ্জন বর্ণে লিখেছেন হচ্ছে ও, ইও, বলতো তো হ্যালো, 10টা হলো? এক দুই তিন চার এক দুই 10টা হলো। আচ্ছা, অর্ধমাত্রা এবার লেখেন। অর্ধমাত্রা লেখেন রি, এই একটাই, সর্বর্ণ অর্ধমাত্রা একটাই, রি। অর্ধমাত্রা একটা রি। আচ্ছা, ব্যঞ্জন বর্ণের অর্ধমাত্রা, ব্যঞ্জন বর্ণের অর্ধমাত্রা আছে গ।
লিখেছেন খ গ খ গ খ গ ছ মূর্ধন্য ন ক ক ক পাখার ক পাখার ক তালব্য স এই তো বেশি কয়টা দেখেন মধ্যমাত্রা কয়টা মোট আটটা ব্যঞ্জন বর্ণের সাতটা স্বরবর্ণের একটা আবার আমি বলি স্বরবর্ণের একটা হচ্ছে রিকার আচ্ছা ব্যঞ্জন বর্ণের শুরু হয়েছে খ তারপরে গ তারপরে রয়েছে আপনার ঝ মানে যে ঝ ঝাঁটা ঝ তারপরে মূর্ধন্য ন তারপরে ধ দেন ধ ধ ধয়ের পরে ধ দিয়েছে মানে ধাতু ধ ধয়ের পরে দিবেন হচ্ছে তালব্য স আমি বলছি স্যার ঝ মানে ঝ পুরো ইচ্ছা ঝ স্যার পুরো মাত্রা খ কি পূর্ণ মাত্রা না অর্ধমাত্রা এ মাবুদ আমি কি আবার শ্লোক থেকে শুরু করতে হবে এর শোনেন এই অর্ধমাত্রা পূর্ণ মাত্রাতে আমি এখন শেষ বুঝতে পেরেছি আমি এটা বছর ধরে একবারে বই থেকে একটু দেখে খালি গো আমি বলছি স্যার একটু রি খ গ মধ্যন ন ক ঘ প তাল বস ধ তো বলেছি এ বোর্ডে লিখে দেন তো এদের ধরে ধরে রাখতে এই অর্ধমাত্রা শুধু লিখে নেন আমরা তো মাত্রাহীনগুলো জানি তাই না আপনাদেরকে নিয়ে আমার খুব আশা ভরসা আপনারা বাড়ি থেকে সবকিছু জেনে নেবেন এটা আমি সম্পূর্ণ বিশ্বাস করি আসতে দেখো আমি তো বললাম আমি বিশ্বাস করি এটা কি আপনার সন্তান ও তাই দেখো ছয় মিনিট করে দিন লিখছে হ্যালো স্যার দেখেন তো হয়েছে ছ পূর্ণ মাত্রা আটটা হয়েছে 1 2 3 4 5 6 ঠিক আছে ক্লিয়ার বাকি সব পূর্ণ মাত্রা প্লিজ এগুলো ভুল করেন না আমরা জানি ভাষার চারটা দক্ষতা শোনা এই তিনটাই মূলত আমার শুদ্ধভাবে উচ্চারণ করতে হবে ঠিক আছে আঞ্চলিকতা থাকতে পারে কিন্তু উচ্চারণে বানান যখন করে পড়াবো শুদ্ধ উচ্চারণ মাস্ট 1 2 নাম্বার আমাদের কার্যকর যোগাযোগ হতে হবে এই কথাটা বই আছে আজকে পড়লাম কার্যকর যোগাযোগ কার্যকর যোগাযোগ মানে ওই যে খাইতে গেছি এটা না বলে আপনি যে বলছেন যে ক্লান্ত হয়ে গেছি কিন্তু আমার শিক্ষার্থী বুঝছে না ক্লান্ত হয়ে গেছি মানে খাইতে গেছি বুঝলেন যোগাযোগটা হচ্ছে না কার্যকর যোগাযোগ তখন হবে যখন আপনার কথাটা আরেকজন বুঝতে পারবে তাই না আপনি শুদ্ধভাবে উচ্চারণ করে বলার পরে যাকে বলছেন সে যদি বুঝতে পারে তার মানে আপনার যোগাযোগটা কার্যকর হচ্ছে মুশিয়ারাপা বুঝেছেন বিউটি আপা কোনটা বুঝেছেন যোগাযোগ তাকেই বলে আপনি যেটা করছেন যোগাযোগ বুঝতে পারছেন আপনাদেরকে আজকে কথায় কথায় বলেছি আপনাকে বলতে বসতে আর আপনি ফার্স্টে বলতে একদম নামলেন এটা হলো যোগাযোগ হয়নি হ্যাঁ তো যোগাযোগ করতে হলে শোনা বলা পড়ায় তিনটাতে গুণ ভালো থাকতে হবে আপনি যখন শুনছেন তখন আপনি সঠিকভাবে শুনতে পাচ্ছেন আপনি যখন বলছেন সঠিকভাবে বলতে পারছেন আপনি যখন পড়ছেন শুদ্ধটা পড়ছেন তাহলে আপনার কার্যকর যোগাযোগ হবে আচ্ছা শুদ্ধ প্রমিত আর লিখতে গেলে প্রমিত বানানে লেখা কি বানানে প্রমিত বানান
প্রমিত বানান মানে ধরেন চলতি বানান। সাধু সাধু আর চলিত দুই ধরনের লেখরীতি আছে। বুঝলেন? আমার মন খারাপ কেন বলেন? মন খারাপ কেন? আচ্ছা, লিখিত রূপ দুইটা, সাধু আর চলিত। হ্যাঁ, আমরা অত দূর যাব না। সাধারণত প্রমিত বানান, প্রমিত বানান বলতে গোটা বাংলাদেশে ভাতকে কেউ বলে ভ্যান, কেউ বলে ভূত ধরে, কেউ বলে পানিকে টেনি, কেউ বলে পনি, কেউ বলে হানি, কেউ বলে পানি। কিন্তু প্রমিত উচ্চারণ হচ্ছে পানি, প্রমিত উচ্চারণ হচ্ছে পানি। বানান হচ্ছে পয়ে আকার দন্ত নয় রস্বীকার। যেমন ছেলে, আপনাদের এখানে বলে ছাইলে, ছাইলে ছাইলে, তাই না? ছাইলে। অনেক জায়গায় বলে হচ্ছে সুয়াল, অনেক জায়গায় বলে হচ্ছে ভূত, শুনেন, অনেক জায়গায় বলে ছাওয়াল। ঠিক আছে, কিন্তু এটার প্রমিত উচ্চারণ লিখিত রূপ হচ্ছে ছেলে। মানে সব জায়গার মানুষ এই কথাটা বললে বুঝবে, সব জায়গার মানুষ এই কথাটা বললে বুঝবে, এটাকে বলে প্রমিত উচ্চারণ। মানে সারা দেশ মিলে একটা ভাষাভাষী যখন ওই শব্দটা অনেক রূপ থাকা সত্ত্বেও একটা আদর্শ রূপকে গোটা ভাষাভাষী অঞ্চলের মানুষ স্বীকৃতি দেয়, সেটাকে বলে প্রমিত ভাষা। গোটা বাংলাদেশের রাজধানী ঢাকা, কিন্তু যখন বিদেশে যায় তখন যদি বলে যে ঢাকা থেকে এসেছেন অমুক প্রধানমন্ত্রী, বলে না বাংলাদেশ থেকে আসছে, ঢাকা থেকে আসছে অমুক প্রধানমন্ত্রী, তার মানে উনি বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন, বুঝে যাবেন উনি বাংলাদেশ। রাজধানী একটা দেশকে প্রতিনিধিত্ব করছে যেমন ভাবে, ঠিক তেমনি এই প্রমিত ভাষাটা পুরো ভাষাটাকে প্রেজেন্ট করে। কিন্তু প্রমিত ভাষার অনেকগুলো উপভাষা, ওই আঞ্চলিক কথ্যরীতি থাকে। আমাদের লেখার ক্ষেত্রে আঞ্চলিক কথ্যরীতিতে লিখবো না, এই আঞ্চলিক কথ্যরীতিতে অনেক ক্ষেত্রে লিখে ফেলে। যেমন ম্যাডাম পড়ে অভিভাবক, ম্যাডাম পড়ে অভিভাবক, কিন্তু বানানটা হচ্ছে অভিভাবক, অভিভাবক, তাই না? ভয়ে ভয়ে, এটাই ভয়। ম্যাডাম পড়ে কেলাস, ম্যাডাম পড়ে কি আজকে কেলাস, কেলাসে আজকে কেলাসে কে কে আসছো, কিন্তু উচ্চারণ কি ক্লাস, তাই না? ম্যাডাম ধরে পড়ে ছেড়েনি, কিন্তু এটা লেখার রূপ কি হচ্ছে শ্রেণী। তাহলে প্রমিত লেখার রূপ দিয়ে যাতে লেখে সেটা বোঝাতে হবে, বুঝছেন? তাহলে শোনা বলা পড়া লেখার ক্ষেত্রে, লেখার ক্ষেত্রে প্রমিত বানানে লিখবেন। শোনা বলা পড়ার ক্ষেত্রে অবশ্যই আঞ্চলিক ভাষায় কথা বলার চাইতে অবশ্যই চেষ্টা করুন শুদ্ধ ভাষা বলার, শুদ্ধ ভাষায় বলার। আচ্ছা, লক্ষ্য রাখবেন বর্ণমালা এবং বর্ণ এবং চাক অবশ্যই প্রত্যেকদিন অন্তত পক্ষে কয়েকবার করে পড়া। যে সমস্ত শব্দগুলো আছে, এই সমস্ত শব্দ অর্থাৎ এই পদের শব্দ, মদের শব্দ, হ্রদের শব্দ, এই শব্দগুলো ছাড়াও অন্য শব্দ তৈরি করতে পারে কিনা, অন্য শব্দ তৈরি করতে পারে কিনা সেই চেষ্টাটা করতে হবে। কিভাবে করতে হবে? আপনারা সবাই আপনাদের নিজেদের নাম কালকে ইংরেজিতে লিখেছিলেন, তাই না? আজকে বাংলায় লেখেন সবাই দ্রুত। বাংলায় লেখার পরে নিজের নামের শেষ বর্ণ, কোন বর্ণ? শেষ বর্ণ দিয়ে দুইটা নদীর নাম, একটা নদীর নাম লিখবেন সবাই, নদীর নাম। দেখি কেমন উস্তাদ আপনার। নিজের নামের শেষ বর্ণ দিয়ে একটা নদীর নাম লিখবেন। এদিকে নামটা লেখেন, আপনারা কিবোর্ডে আল্লাহ বলে চলো নামের শেষ বর্ণদের নদীর নাম বলছি, তাই বলছি। আগে আপনার আগে নামটা লেখেন, লাস্টে কি আছে? নদীর নাম বানান। নদীর নাম পাই না। দোয়া আছে না? লক্ষণা বলতে একটা লেখা। আচ্ছা, নদীর সাথে সাথে আরেকটা দেন। যারা নদী পারবেন নদী দেন, আর যারা না পারবেন তারা স্থানের নাম দেন। স্থান, আপনার দেখি দেখি লিখেছেন না তো নদীর নাম লিখতে পারবেন? মুর্শিদা দ দ একটা নদীর নাম লেখেন না জায়গার নাম লেখেন। সুন্দর, আপনার কি জানা তো নদের জায়গার নাম পাচ্ছেন না?
লালমনিরহাট। লালমোহন, দেখছেন একটা জেলা পেয়ে গেছে। লালাখাল নামে একটা জায়গা আছে, লালমোহন নামে একটা জায়গা আছে ভোলাই। তারপরে লক্ষণা বলতে একটা রাজ্যের নাম ছিল। লন্ডন লেভ লেভ বসুর নাম প্রথম নাম বলিনি, তাহলে নাম বলেন আপনার কি লিখা? বাইরে যাবা। রাঙামাটি। হ্যাঁ আচ্ছা, আবার লিখতে পারেন, নাম লিখতে পারেন, ভুল করে দিছি, এটা খাতি করব। লিখতে পারেন, আপনার নাম কি? বিউটি। ট দিয়ে অনেক মধ্যে আছে। আমাদের নাম বলেন ট দিয়ে। দেশের নামটা তো দিশা নাই। ট দিয়ে টাঙ্গাই না। টাঙ্গা লিখতে বলেন তো, নদীর নাম বা জায়গার নাম? টঙ্গা একটা শহরের নাম। আবার বলেন কি লিখেছেন? বুঝতে পারলেন? হ্যাঁ? কি আপনার নাম কি? রুমি। রুমি। আল্লাহ রে, আমি তো এই কাজ আমার শাড়িটা বাজাই কি? দেখেন, রুমি নামটা মহানতা মাথায় এসছে। একই জায়গায় আমি বললাম শেষের বর্ণকে লিখতে, আপনারা প্রথম মনোযোগ দিন। তাহলে আপনাদের মনোযোগটা কোথায় আছে দেখেন, মনোযোগটা কোথায় আছে দেখেন, মনোযোগটা পায়ের নিচে আছে না? বাড়িতে বাড়ি। আপনারা অবশ্যই এই শোনেন এদিকে, পাঠ বা পড়ার ক্ষেত্রে আমরা কয়েক ধরনের উপায় আছে, সরব আর নীরব, তাই না? সরব আর নীরব পাঠের ক্ষেত্রে আমরা ধরেন নীরব পাঠ মনে মনে সবাই পড়বে, সরব পাঠ অনেক ভাবে পড়ায়। একটা পাঠ হচ্ছে আমরা বলে তুমি ওখান থেকে পড়ো, ওখানে গেল তারপর থেকে পড়ো, এভাবে পড়ায় না? আরেকটা পদ্ধতি এরকম হতে পারে, আমি পড়ছি তোমরা সবাই ভুল ধরো, যেমন আজকে লিখতে গিয়ে আপনারা সবাই ভুল ধরছেন, এটা ইচ্ছা করে কখনো কখনো করবেন, হ্যাঁ, দিয়ে আপনার শিক্ষার্থীদের সক্রিয়তা যাচাই করবেন, এটাও সরব পাঠের মাধ্যমে করা সম্ভব, বুঝেননি? যেমন ধরেন আমি পড়ছি এখানে, আপনারা সবাই দেখেন আমি ঠিকভাবে পড়ছি কিনা, হ্যাঁ, আশা, দীক্ষা, কর্ম, জাল, ত্রৈমাসিক, কিছু বলছেন না কেন? ভুল বললাম কেন বলবেন না? তাহলে আমি কি বলেছি? আশা, দীক্ষা, কর্মসূচি হবে। আপনারা যে জায়গায় আমি ভুল করছি সে জায়গায় ধরে দিবেন। তো শিক্ষার্থীরা বই পড়বে, আপনি একটা বই নিয়ে রেডি করছেন, যে জায়গায় ভুল করবেন সবাই শিক্ষার্থীরা যাতে ধরে দেয়। তো দেখছেন আপনি তাকায় আছেন, তো দেখছেন কয়েকজন শিক্ষার্থী খালি তৎপর, অন্যজন শিক্ষার্থীরা চুপ করে বসে আছে, দেখছেন সবাই তো একসাথে বলছে আমি কিছু পারবো না। যারা বেশি বলছে ওদেরকে আচ্ছা তোমরা থামো, যারা বাকি আছে ওদের একটু বাইরে খাওয়া দাওয়া দেন বা কাজ দেন, এখানে এসে ওদের কথা না বলুন, হ্যাঁ? আচ্ছা, এখন সকল শিক্ষার্থীকে সক্রিয় করার জন্য হলো আমি তাদেরকে বেশি শুনছি, তাদেরকে একটু চুপ করে দিয়ে অন্যদেরকে আমি বলতে সুযোগ দিলাম, তাহলে বুঝতে পারবো কে কতটুকু অ্যাক্টিভ। সরব পাঠের একটা গুণ বা একটা লক্ষ্য উদ্দেশ্য আদায় হয়ে গেল, যাতে সবাই কথা বলছে এবং সবাই পড়তে পারছে, একসাথে সবাইটা যাচাই করা হয়ে গেল, অনেক সময় লাগলো না। পাঠের আর একটা ধরনের উদ্দেশ্য আছে, মানে আবার পাঠকে আর তিন ভাবে ভাগ করা যায় উদ্দেশ্য ভিত্তিতে। লেখেন চর্বনা পাঠ, সাধনা পাঠ আর ধারণা পাঠ। চর্বনা, সাধনা, সাধনা, আর একটা হচ্ছে ধারণা। চর্বনা মানে চাবিয়ে চাবিয়ে খাই, যে পাঠটা একবার দুইবার তিনবার মানে অনেক কঠিন, মানে পড়তে হয়, সত্যি বিষয়, প্রবন্ধ, ধরেন গবেষণামূলক বিষয়গুলো। সাধনা পড়ে স্বাদ লাগে, ছড়া, কবিতা। আর ধারণা গভীর ভাবে জানার দরকার হয় না, যে এটাতে কার্বন ডাই অক্সাইড, এটাতে অক্সিজেন, এমনি ধারণা নিলেই হয়। যেমন ধরেন গল্প, উপন্যাস একবার করে পড়ে গেলেই হয়। তাহলে আমরা ধারণার বিষয়গুলো সাধারণত যেমন উপন্যাস বা বড় বড় লেখা, যেমন পত্রিকার লেখা, একবার করে পড়ে ফেললেই একটা ধারণা হয়ে যায়, গল্পগুলো বলতে পারি। কিন্তু সাধনা যেটা আমার পড়ে খুব মজা লাগে, সেগুলো অনেকবার পড়ি, ছন্দ সুর দিয়ে পড়ি, ওইগুলো মুখস্থ রাখার চেষ্টা করি। চর্বনা পাঠগুলো থেকে আমরা কোনো সূত্র পাই বা জ্ঞান পাই, মৌলিক বিষয় পাই, সেই বিষয়গুলো আমাদের বারবার পড়া লাগে। কয়বার পড়া লাগে? বারবার। তাহলে আমাকে বুঝতে হবে এই পাঠটার উদ্দেশ্য কি,
এই পাঠটার উদ্দেশ্য যদি এমন হয়, এই পাঠটার উদ্দেশ্য যদি এমন হয়, এখান থেকে আমি যে বাক্যটা পড়ছি এই বাক্যটা আমাদের কন্টাক্ট অফ সূত্র, যেমন বাংলাদেশের রাজধানী ঢাকা, এটা একটা ধারণা নিলেই হবে না, আমার জানাও লাগবে। তাহলে এটা চলো না, চিবিয়ে চিবিয়ে খাওয়ার মতো সাধনা। ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের মানে ওই দেখা যায় তাল গাছ, এটাতে খুব বেশি বুঝতে হবে, ওখানে তাল গাছে থাকে সবসময়, ওইখানে তাল গাছে দেখা যাবে এমনটা না, এটা জাস্ট স্বাদ লাগছে পড়তে, পড়ে মনে মজা আনন্দ পাচ্ছি, এক ধরনের অন্তর্তৃপ্তি পাচ্ছি, এইটার জন্য একটা সাধনা। ধারণা কি? অমুক জায়গায় শিক্ষা সুপারভাইজার আমার মোহাম্মদ ভাই, ও 10-15টা শিক্ষা থাকে, একটা ধারণা থাকলেই হয়, কত মুখস্থ রাখতে হবে এটা না, আমি একটা ধারণা পাইতে চাই যে শিক্ষা সুপারভাইজার শিক্ষা শিক্ষিকাদের নিয়ন্ত্রণ করে এবং আছে বিভিন্ন নাম। বুঝেছেন? পড়ার 3টা উদ্দেশ্যকে লক্ষ্য রেখে যেই পাঠটা পড়াচ্ছেন সেই পাঠটাতে গুরুত্ব দিবেন। ক্লিয়ার? আচ্ছা, শিক্ষার্থীদের কয়েক ধরনের আমরা যোগ্যতা যাচাই করতে চাই বা কয়েক ধরনের বিকাশ আমরা ঘটাইতে চাই। একটা হচ্ছে বুদ্ধিবৃত্তিক, একটা হচ্ছে বুদ্ধিবৃত্তিক, আর একটা হচ্ছে মনোপেশিজ, মানে মন এবং পেশি, হাত এবং অন্তর, মানে শরীর এবং অন্তর, আর একটা হচ্ছে আবেগিক। এটা মন, এটা মেধা, এটা মন ও দেহ। মূল্যায়ন করতে গেলে বা শিক্ষণ সম্পর্ক, মনোপেশিজ, তালব্য বসায় পরে বর্গীয় জ, তো বড় লেভেলে চলে গেলে বর্গীয় জটা এরকম করে লেখে, এটা কি জানতেন? আচ্ছা, প্রথম জানতেন না? জি, আমি আবার টয় যে যেমন এইভাবে লিখি ট, তারপরে যে এটা বর্গীয় জ, আগে যেমন ক লিখতো অনেক মানুষ এভাবে, এটা আমার কোনোদিনই আসে না, লেখে। মানুষ, শিক্ষার্থীরা বুদ্ধিবৃত্তিক ভাবে শেখে, বুদ্ধিবৃত্তিক ভাবে শেখা, জ্ঞান অনুধাবন প্রয়োগ উচ্চতর দক্ষতা, জ্ঞান অনুধাবন প্রয়োগ উচ্চতর দক্ষতা, যে আমরা সৃজনশীল বলতাম, এই বুদ্ধিবৃত্তিক ভাবে শেখারও 6টা ধাপ আছে। কয়টা? 6টা। জ্ঞান, অনুধাবন, প্রয়োগ, বিশ্লেষণ, সংশ্লেষণ, সৃজন। বিশ্লেষণ, সংশ্লেষণ, সৃজন, এই 3টা মিলে উচ্চতর দক্ষতা করা হয়েছিল। তো যাই হোক, এগুলো এত ব্যাখ্যা আমরা যাচ্ছি না, সেগুলো থেকে দ্বিতীয়ত দরকার নাই। আপনাদেরকে খালি সেবিকা হিসেবে বোঝাচ্ছি যে কিছু থাকে বুদ্ধিবৃত্তি, মানে ও যাতে পড়ে ওর মেধার বিকাশ ঘটে। আগে জানতো না ঢাকা বাংলাদেশের রাজধানী, আগে জানতো না, আমার পড়ার পরে জানলো, তার মানে আমাদের বুদ্ধিটা বাড়লো, এটা বুদ্ধিবৃত্তি। আগে জানতো না যে হচ্ছে 1 আর 1 যোগ করলে 2 হয়, এখন জেনেছে, এখন 1 আর 5 যোগ করলে 6 হয়, এটাও পারে, তার মানে সে বুদ্ধিবৃত্তিক ভাবে 3য় স্তর, 4র্থ স্তর সংশ্লেষণ করতে পারছে। বুদ্ধিবৃত্তিকের ভিতরে 6টা স্তর আছে, বাদ দিলাম, এত গভীরে যাবো না। মনোপেশিজ, মনোপেশিজ কি? আমি বললাম স্ট্যান্ড আপ, ও বুঝতে পেরেছে যে এখন আমাকে দাঁড়াতে হবে, সে শুনে সে দাঁড়ায়, সে শুনে কি করে? দাঁড়ায়, তার মানে ওর শরীরকে কাজ করতে হচ্ছে না এবং মন দিয়ে বুঝতে হচ্ছে না, এই কাজগুলোকে বলে মনোপেশিজ। এই কাজগুলোকে কি বলে? মনোপেশিজ। আমরা শিক্ষার্থীদের বুদ্ধিবৃত্তিক, মনোপেশিজ এবং আবেগিক 3 ধরনেরই বিকাশ ঘটাতে চাই। বুঝতে পেরেছেন? বুঝতে পারেননি? অর্থাৎ আমার তাদের বুদ্ধির বিকাশ ঘটাতে হবে, তাদের মনোপেশিজ বিকাশও যাতে ঘটে সেটাও হয়, এবং আর তাদের আবেগিক বিকাশ। আবেগিক বিকাশটা কি? আগে ধরে ওই শিক্ষার্থীর কানতে চাইলে কান্না করতো, কিন্তু এখন সে শিখেছে আমার কাছে এসে বা অন্যের কাছে এসে, যেমন মোবাইলটা মারতে খুব ইচ্ছা করছে, দেখেন খালি তাকায় আছে, কিন্তু হয়তো মায়ের কাছে শুনে হলেও হাত দিতে একটু ইয়ে করছে, দেরি করছে, কারণ এই বিকাশটা হয়তো এই কয়েকদিনে হয়েছে। ঠিক আছে? তারপর আরো যখন একটু বড় হয়ে যাবে তখন তাকাইতে চাইলো অমুক জিনিসের দিকে বা অমুক মনে করেন ধরুন আমার অমুক মেয়ের দিকে খুব তাকাইতে ইচ্ছা করছে, কিন্তু এইগুলোতে আমি তাকাবো না বা আমি নিজেকে নিবৃত্ত রাখবো, কারণ কি? আমার আবেগিক কন্ট্রোল হয়েছে, আমার আবেগের নিয়ন্ত্রণ হয়েছে, তাই না? এটা কিন্তু সম্পূর্ণ মনের বিষয়। আমার যে ইচ্ছা হয়েছে কেউ জানতে পারবে না, তাই কি না? আমার শিক্ষার্থীর ইচ্ছা হচ্ছে ওকে খুব মারা, ইচ্ছা হচ্ছে ক্লাস থেকে চলে যাওয়ার, আপনাদের ইচ্ছা হচ্ছে কোনোভাবে এখানে না থাকার, কিন্তু তারপরেও আপনারা মুখে বলছেন না, কারণ কি আমি তার মন খারাপ করবো। এটা কেন হচ্ছে? আপনারা বলছেন বিষয়টা, তাই না? আমার কথা কি বলি, সত্যি আপনাদের ইচ্ছা আছে,
আচ্ছা, তাহলে আমার শিক্ষার্থীদেরও বৌদ্ধিক বা বুদ্ধিবৃত্তিক আর হচ্ছে মনোপেশিজ আর আবেগিক বিকাশ ঘটানোর জন্য আমাদের শিক্ষণ কার্যক্রম চালাতে হবে। এই বুদ্ধিবৃত্তিকের ইংরেজি হচ্ছে কগনিটিভ, এটা হচ্ছে সাইকোমোটর, পিসি চ সাইকোমোটর। এটা আবেগিক হচ্ছে অ্যাফেক্টিভ। গেল? তাহলে আমার বাংলাতে আমার শিক্ষার্থীদেরকে কোন পাঠ কি সংক্রান্ত এবং ওই পাঠে কি বুদ্ধিবৃত্তিক বিষয় আছে, কি মনোপেশিজ বিষয় আছে, কি আবেগিক বিষয় আছে। যেমন ওই যে একটা কবিতা আছে না, শুনছে একটা বিতল বিতল ব্যাঙের ছাতা, বুঝে আসে না। তারপরে ওটার মাধ্যমে মূলত ওর মনোপেশিজ মানে বোঝার কেমন না, সাধনা পাঠে গেল আমরা স্বাদ লাগে, এত বেশি বুঝার কিছু নাই। এটা দিয়ে ও যাতে বলতে পারে, মানে বলার দক্ষতাটা হয়। মুখ দিয়ে বলা কিন্তু একটা পেশিজ কাজ। আমি মুখ দিয়ে বলছি, মানে আমার শরীরে বলছি না, এই মনোপেশিজ মানে একটা বিষয় আদায় করার ইচ্ছা। ক্লিয়ার? এই চলবিতল কবিতা থেকে তার মানে আমার শিক্ষার্থীরা বলতে পারছে কি আবেগিক বিষয়টা হচ্ছে আমার শিক্ষার্থীকে পুরো একটা গল্পে শেখানো হচ্ছে মহানুভবতা, অথবা জীবের প্রতি দয়া, অথবা প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার, অথবা বাবা মায়ের সাথে সদ্ব্যবহার শেখানো হচ্ছে। তাহলে আমার শিক্ষার্থীরা আসলে ওই গল্পটা পড়ে বাবা মার সাথে সদ্ব্যবহার করছে কি, প্রতিবেশীর সদ্ব্যবহার করছে না, কিভাবে হবে আপনি এটা আবার আলাদা করে নিজের মতো করে একটা আশপাশের প্রতিবেশীদের বুঝাই দেবেন, দিয়ে এটা ব্যাখ্যা করবেন। যেমন আমি আমার বউ শাশুড়ি মানে আমার নিজের বউ আর আমার মাকে নিয়ে কি করবো এটা চিন্তা ভাবনা করার জন্য আপনাদেরকে দিয়ে এটা বিতর্ক করে ফেললাম। বুঝেছেন? এরকম কিছু করে দিয়ে ম্যাডাম দাঁড়ান, সবাই সবাই দাঁড়ান। মাথায় ঢুকতেছে না? আজ মানে আজকে হয়নি ভালো নাকি? এই যে জিনিসটা বুঝাচ্ছি তো, এই যে জিনিসটা বুঝাচ্ছি, এটা আপনাদের জীবনে কোথাও কাজে লাগবে না, মাথাতে ঢুকাইতেও হবে না। কিন্তু আমি খালি এতটুকু এই জন্য বলছি যে আপনাদের বই লেখা বা আপনাদের পড়ানোর ক্ষেত্রে আমরা চেষ্টা করি শিশুদের বা আপনাদের এই ধরনের বিকাশ যাতে ঘটে। এটা একটু বেশি আর বড় আলাপ তো আপনাদের মাথায় ঢুকবে না, এটাই স্বাভাবিক। যদি ঢুকে যেত তাহলে আমার চাকরি থাকতো, বুঝলেন? ঢুকে নি বলে আমার চাকরি আছে। আর এগুলো যদি আমি মাঝে মাঝে না বলি তাহলে তো আমাকে ডাকবে না বা বুঝবে না যে শিক্ষা অফিসার আসলে কিছু জানে। এবার কি এই কথাটা কি মাথায় ঢুকেছে যে শিক্ষা অফিসার আসলে একটু দাম লাগার জন্য এগুলো লিখেছে, নাকি এটাও ঢুকে নি? যদি ঢুকে তাহলে উপরে দেখেন দেয়ালে কয় কেজি ঝুল আছে দেখেন, বলেন 1 কেজি হবে না? হবে না। কত 50 গ্রাম হবে আগে। 50 গ্রাম হতে পারে? বলে বসেন কেন ডাল? কত গ্রাম হতে পারে? গুড। আচ্ছা, আপনারা বাংলা শিক্ষণ করছেন, হ্যাঁ? ছড়া কবিতা কিভাবে পড়াতে বলেছি গতকাল? আজকে তো বললাম, গতকাল না। একটু অভিনয় করার মতো করে, তাই না? আচ্ছা, আর নামতা পড়াতে বলেছি কিভাবে? হাততালি টালি দিয়ে, নামতা বাদ দাও, হাততালি দিয়ে বা একটু হাততালি দিয়ে হোক বা একটু উপরে মানে হাতটা নড়িয়ে পড়া হয়েছে হতে পারে। হ্যাঁ, তাহলে কি হবে? নড়াচড়া করে শিখলে শিখবে। আচ্ছা, বাংলা শিক্ষণে আমার আর তেমন কিছু বলার নাই। এই পুরোটা বিষয়গুলোতে মূলত আপনারা চার এবং আমাদের ক্লাসের মৌলিক বিষয়গুলো যাতে সঠিকভাবে পড়াতে পারেন, এই কথাটাই আমার বলার। আবারও বলি, যে কয়টা চার্ট আছে বাংলায়, বাংলার হচ্ছে স্বরবর্ণ আর ব্যঞ্জন বর্ণের 2টা চার্ট আছে, একটা চার্ট আছে 12 মাসের নামের চার্ট আছে, সপ্তাহের 7 দিনের নামের চার্ট আছে, আর কিসের চার্ট আছে? যুক্ত বর্ণ কার ও ফলা চিহ্নের চার্ট আছে। ফলা চিহ্নগুলো কার চিহ্নগুলো সঠিকভাবে জানা, ব্যবহার করা, এই শেষ। বুঝেছেন? আর কিছু নাই। বসেন বসেন। এবার আপনারা বলেন উস্তাদ যে বাংলায় কার চিহ্ন কতটি আর ফলা চিহ্ন কতটি? কার চিহ্ন 11টি, ওনার জন্য কার চিহ্ন কতটি? 10টি। এটা আপনাদের চার্টে আছে। ফলা চিহ্ন কতটি? 6টি। ফলা চিহ্ন কতটি? মূর্ধন্য না দন্তন্য মিলে একটা। ফলা চিহ্ন কি কি আছে?
আর বফলা জফলা রফলা আর বফলা জফলা মফলা রফলা লফলা দন্তলা আর মূর্ধন্য নফলা। মনে পড়ে? মনে পড়েছে? এই ছয়টাই না? ব জ ম র ল দন্তলা আর মূর্ধন্য নফলা। বানান করার ক্ষেত্রে ফলাকে ফলা বানান করতে হবে, বুঝেছেন? কালকে বলেছিলাম, আজকে বলছে এটা বানান কি হবে? আমার বিউটি আপা লাগছিলেন, রুমি আপাকে হ্যাঁ এটা বানান করেন। গুড, এবার আপা আপনি দাঁড়ান, আপনি দাঁড়ান থাকেন, আপনি দাঁড়ান থাকেন, রুমি আপা দাঁড়ান থাকেন। এবার আপনি বলেন গ্রীষ্ম। গ্রীষ্ম, হ্যাঁ বানান করেন, বানান করেন। ওনার দিকে তাকাচ্ছেন কেন? আপনার কেন্দ্রের শিক্ষার্থীদেরকে কে পড়ান, উনি না আপনি? তাহলে আপনি বানান করেন। আসছেন কেন? এখানে আসছেন ট্রেনিং নিতে, যদি না পারেন তো ভুল হবে। ভুলই বলেন, যা জানেন। আবার বলেন গয়ের ফলা দীর্ঘিকার, দীর্ঘই কার, হ্যাঁ দীর্ঘি না কিন্তু দীর্ঘই কার, হ্যাঁ তারপরে মূর্ধন্য ষয়ে ম ফলা। অর্থাৎ আমি ওই যে কার কথাটা উল্লেখ করব, ফলা কথাটা উল্লেখ করব, কারণ সংক্ষিপ্ত রূপ। আবারও বলি, স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ হচ্ছে কার, আর ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপ হচ্ছে ফলা। বুঝেননি? মানে এইটা আর এইটা কিন্তু একই রকম, কিন্তু এটার সংক্ষিপ্ত রূপ হচ্ছে এটা। ব আর এই ব ফলা একই, কিন্তু এই বয়ের সংক্ষিপ্ত রূপ হচ্ছে ব ফলা। তাহলে যেহেতু সংক্ষিপ্ত রূপ, আমি বুঝবো কিভাবে? উচ্চারণ করতে হবে ব ফলা, এটা উচ্চারণ করতে হবে গয়ের অফলা দীর্ঘই কার, গ্রী মূর্ধন্য শয়ে ম ফলা, মূর্ধন্য শয়ে ম ফলা। গ্রীষ্ম বানান আছে গ্রীষ্ম, কিন্তু উচ্চারণ করতে হবে গ্রীষ্ম। কি উচ্চারণ করতে হবে? গ্রীষ্ম। শোনা হলেও গ্রীষ্ম উচ্চারণ করতে হবে, এটা হসন্ত বা হস্যির হয়। বুঝতে পেরেছেন? বসেন। ভুল হয়েছে আপনাদের সবার? না সব ঠিক আছে? আপা দাঁড়ান, চুপচাপ ট্যাঙ্গো চার্লি। বলেন ম দিয়ে একটা, মফলা দিয়ে একটা শব্দ। ও মফলা দিয়ে তো হইলো, সরি সরি সরি, বফলা দিয়ে একটা শব্দ বলেন। মনে পড়ে না কিছু? তন্ময়, মৃন্ময়, অন্ময়, কত কিছু যেন, অনেক কিছু যেন জীবনে পড়েছেন, কিছু মনে পড়ে না? আবার দাঁড়ান, অনুসারে আবার ডান পাশে বফলা দিয়ে একটা শব্দ বলেন। বলছেন না? জি, ব্যবহারে বফলা নাই, এটা তো জফলা। শ্রাবণেও নাই। বলেন আমার সুপারভাইজার রহমত ভাই। জি, বাল্ব। আচ্ছা বাল্ব হয়, বাল্ব হয়, ব্রাঞ্চে বফলা নাই। অম্বু, বিম্ব, অন্যয়, অন্যয়, মন্ময়, তন্ময় আবার নয় মফলা। বয়াকার লয়ে বফলা, স্বরে ময়ে বফলা রস্যকার, বয়ে রস্যিকার ময়ে বফলা বিম্ব, স্বরে দন্ত নয় বফলা অন্তস্থ অন্যয়, ম দন্ত নয় বফলা অন্তস্থ অমন্যয়। তাহলে এই বানানগুলো একটু আমার বফলা রফলা বা কার যেখানে আছে সেভাবে উচ্চারণ করতে হবে, হ্যাঁ তাহলে সঠিক উচ্চারণ হবে। হ্যাঁ বুঝেছেন কি? আমার উদ্দেশ্য ছিল একটু ভুল ধারণা আমাদেরকে জানানো, তাহলে বাচ্চাদেরকে বা শিক্ষার্থীদেরকেও ঠিক আছে। আমরা
এই জ ফলা আর র ফলা বাদে বাকিগুলো যুক্ত বর্ণের মতন করে চালাই দিই। আমি নিজেও করতাম, ঠিক আছে? এটা এখন সঠিকভাবে করতে শিখেছি, বেশি দিন হয়নি সেটা। তাহলে আপনারা বুঝতে পেরেছেন কি? না বুঝতে পারলে আলহামদুলিল্লাহ, শিক্ষা স্যার আবার বসেন।